বাইরে হচ্ছে ঝুম বৃষ্টি, তার মাঝখানে কিছু নিরীহ ফিলিস্তিনিদের বর্বর ইসরায়েলি সৈন্যরা গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। তাদের সবাইকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। এই বন্দীদের মধ্যে একজন ফিলিস্তিনি স্কুল শিক্ষিকাও ছিলেন। এই ভদ্রমহিলার নাম হলো লেয়াল, যাকে ঘিরেই আমাদের আজকের মুভির গল্পটা। এরপরেই দেখা যায় জেলের মধ্যে একজন ইসরায়েলি অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করছিল। লেয়াল মূলত একজন আহত হামাস যোদ্ধাকে গাড়িতে করে লিফট দিয়েছিল। এই কারণে ইসরায়েলের সৈন্যরা তাকে গ্রেফতার করেছে। এরপর ওই অফিসার লেয়ালের কাছে ওই ছেলেটার পরিচয় জানতে চায়, কিন্তু লেয়াল তো তাকে চেনে না, তাই সে ওখানে কিছুই বলতে পারে না। এরপরের দিন কয়েকজন মহিলা ইসরায়েলি অফিসার আবার লেয়ালকে খুব ভালো করেই চেক করে, আর তার সাথে যত প্রকার খারাপ আচরণ করা যায় সবই করে। লেয়াল এই জেলে 735 নম্বর কয়েদি। এরপরেই লেয়ালকে একটা মহিলা অফিসার নিয়ে যায় তার নতুন ঠিকানায়। লেয়াল যখন করিডোর দিয়ে হাঁটছিল তখন চারদিক থেকে শুধু চিৎকারের আওয়াজ আসছিল। এরপর সে তার সেলের সামনে এসে দাঁড়ায়। তবে এই জেলে যে কয়েদিরা ছিল তারা কিন্তু কেউ ফিলিস্তিনি ছিল না, সবাই বিভিন্ন দেশের নাগরিক। আর এই মহিলাগুলো ছিল খুবই রুড, তারা নিজেদের মধ্যেই মারামারি করছিল। এই মোটা মহিলার নাম হলো রিচেল, আর এই চিকুন নেতা টাইপের মহিলার নাম হলো সুলামিত। সুলামিত লেয়ালকে দেখতে পেয়ে তার দিকে এগিয়ে গিয়ে প্রথমেই তো মুখের উপর সিগারেটের ধোঁয়া ছোড়ে আর বলতে থাকে যে তুই ফিলিস্তিনি তাই না, তাহলে তোর কপালে দুর্ভোগ আছে। তবে লেয়াল তার কথায় কোনো প্রতিবাদই করে না, সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, একটা শব্দ পর্যন্ত বের করে না। তখন রিচেল নামের ওই মহিলাটি সুলামিতকে বলে যে তুই এখান থেকে যা, এই মেয়েটাকে আমিই দেখে নিচ্ছি। তো ওই দিন রাতের বেলায় সে এই সেলের সবাই তো ইচ্ছা মতো নেশা করছিল, আর লেয়াল তখন এক কোণে চুপচাপ করে বসেছিল। পরের দিন সকাল হলে ওই সেলের সবাইকে এক এক করে বাইরে ডাকা হয়। লেয়াল তো রাতের বেলায় এক জায়গায় বসে ঘুমিয়েছে। তখন পুলিশ অফিসারদের কাছে লেয়াল বারবার একটু সাহায্য চাচ্ছিল, তার স্বামীকে কোনোভাবে খবর দেওয়া হয় যেন, কিন্তু প্রত্যেকটা পুলিশ অফিসার বারবার লেয়ালকে ইগনোর করে যাচ্ছিল। এরপরে ওই সেল থেকে এক একজন করে বের করা হয়, আর এই জেলখানার এক সাইডে আছে পুরুষ কয়েদিরা আর অন্য সাইডে থাকে মহিলারা। সব বন্দীদেরকে একটা খোলা জায়গায় আনা হয়। লেয়াল তখন এক মহিলা পুলিশ অফিসারের কাছে বারবার রিকোয়েস্ট করে, আর এইভাবে লেয়ালকে রিকোয়েস্ট করতে শুনে তো পাশে থাকা বাকি কয়েদিরা তাকে নিয়ে অনেক হাসাহাসি করে। তখন কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা এক মহিলা কয়েদি লেয়ালকে বলে যে ওরা এমনি এমনি তোমার কোনো কথাই শুনবে না, তাদের সঙ্গে তোমার কোনো ডিল করা প্রয়োজন। আর এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই লেয়ালকে অন্য একটা পুলিশ অফিসারের রুমে নিয়ে আসা হয়েছে। এখন এই পুলিশ অফিসার লেয়ালকে বলে যে তুমি যদি আমাদের কাছ থেকে কোনো সাহায্য পেতে চাও তাহলে তোমাকে আমাদের সঙ্গে কোঅপারেট করতে হবে। এই জেলে অনেকেই বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ রাখে, আর তোমার এদেরকেই খুঁজে বের করতে হবে। এরপরে আমরা দেখতে পাই যে সে লেয়ালকে একটা সুযোগ দেয় তার হাজবেন্ড ফরিদের সঙ্গে কথা বলার। ফরিদ তখন তার ওয়াইফ লেয়ালকে বলে যে আমি খুব দ্রুতই তোমাকে ওখান থেকে মুক্ত করব, যে করেই হোক আমাকে প্রমাণ করতেই হবে তুমি নির্দোষ, কিন্তু এর জন্য তোমাকে বলতে হবে যে তুমি যে ছেলেটাকে লিফট দিয়েছিলে সে তোমাকে ভয় দেখিয়েছিল। তখন লেয়াল বলে যে কই, ওই ছেলেটি তো আমাকে কোনো ভয় দেখায়নি। তখন আবার ফরিদ বলে যে এটা করা ছাড়া কিন্তু আমাদের কাছে আর কোনো উপায় নাই, তাই দ্রুত সবকিছু স্বীকার করো। এটা বলেই ফরিদ ফোনটা কেটে দেয়। এরপর লেয়াল তার সেলে চলে আসে। তবে রুমে ঢোকার পরই সামান্য একটা পেন্সিল নিয়ে সুলামিত নামের ওই মহিলার সঙ্গে তার ঝগড়া শুরু হয়ে যায়। শেষমেশ তো ওখানে মারামারি লেগে যায়। তখন একজন মহিলা পুলিশ অফিসার সেখানে এসে তাদেরকে থামায়। সুলামিত তখন ওই পুলিশের কাছে বলে যে এই মেয়েটি গোপনে ফিলিস্তিনিদেরকে খবর পাঠায়। এটা শোনা মাত্রই তো ওই অফিসার লেয়ালকে নিয়ে আলাদা একটা বদ্ধ ঘরে নিয়ে যায়। ওই অন্ধকার ঘরে বসে তো লেয়াল চিৎকার করে কাঁদছিল। কাঁদতে কাঁদতে সে একটা সময় অনেক বমি করে দেয় আর বেশ অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে ওখানে থেকে একটা পুলিশ অফিসার লেয়ালকে জেলের ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার লেয়ালকে ভালোভাবে চেক করে বলে যে আপনি জানতেন না যে আপনি প্রেগনেন্ট। এটা শুনে তো লেয়াল অনেক চমকে যায় যে সে মা হতে চলেছে। তখন পাশে দাঁড়িয়ে থাকা ইসরায়েলি পুলিশটা বলে ওঠে যে এই জেলে বাচ্চা জন্ম দেওয়ার কোনো নিয়ম নেই, এই বাচ্চাটাকে পেটের মধ্যেই মেরে ফেলো। কিন্তু ডাক্তার তখন বলে যে এখন আর এটা সম্ভব নয়, আর তাছাড়া এই মহিলাটাকে এখন অন্য একটা সেলে দিয়ে দাও, তার এখন বিশ্রামের প্রয়োজন। তো এরপরে আমরা দেখতে পাই লেয়ালকে অন্য একটা কক্ষে নিয়ে আসা হয়েছে। এখানে যারা ছিল সবাই ফিলিস্তিনি। লেয়ালকে দেখে তো প্রথমে রেহান নামের একটা মেয়ে এগিয়ে আসে আর নিজে থেকেই বলে যে তোমার হাতে জিনিসগুলো আমার কাছে দাও। এরপর রেহান এক এক করে লেয়ালকে সবার সঙ্গেই পরিচয় করিয়ে দেয়। এই মহিলার নাম হলো লিহালি, তার দুই নাতনিও এই জেলের মধ্যেই আছে। ইনি হচ্ছে জামিলা, আর এই মহিলার নাম হচ্ছে সানা। সানা হলো একজন বিপ্লবী যোদ্ধা, তবে তিনি কিন্তু লেবাননের। ফিলিস্তিনের হয়ে ইসরায়েলদের বিরুদ্ধে লড়াই করছে, আর এই কারণে গত 15টা বছর ধরে তিনি এই জেলের মধ্যেই আটকে আছে। সানা এরপর রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করে যে তুমি অফিসারের রুমে কেন গিয়েছিলে, আর এখন তুমি আবার আমাদের এখানে কি করতে এসেছো। তখন রেহান সানাকে বাধা দিয়ে লেয়ালকে তার বেডে বসতে বলে। লেয়ালের নতুন কক্ষের মানুষগুলো ছিল অত্যন্ত ভালো মানুষ,
লেয়াল এতদিনের মধ্যে এই প্রথমে কোন একটা বিছানায় একটু জায়গা পেল। পরের দিন সকাল হলে দেখা যায় যে এই কয়েকদিন কাঁদতে কাঁদতে লেয়ালের চোখের পানিগুলো শুকিয়ে গিয়েছে। জেলের হলরুমে দুপুরের খাবার দেওয়া হলে লেয়াল সেখান থেকে সামান্য কিছু খাবার খেয়ে আবারও তার সেলেই ফিরে আসে। রাতের বেলায় সেলের সবাই মিলে তখন সাংকেতিক ভাষা দিয়ে ছোট ছোট চিঠি লিখছিল। সেখানে কেউ পরিবারের কাছে ভালোবাসা প্রকাশ করছে, কেউ বা কিছু খাবার চায়, আর কেউ তাদের রাগ প্রকাশ করে। এদের সবাইকে দিনের বেলায় ইসরায়েলি সব সৈন্যদের জন্য পোশাক তৈরি করতে হয়, কিন্তু সানার একটা হাত না থাকায় সে এই কাজ করতে পারত না। আর ওই বন্দীদের মধ্যেই একজন এক ইসরায়েলের পোশাকের গোপন একটা জায়গায় লিখে দেয় যে আই লাভ প্যালেস্টাইন, আর এই লেখাটা সে লেয়ালকেও দেখায়। এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা লেয়ালকে আবারও সেই পুলিশ অফিসারের রুমে দেখতে পাই। ওই অফিসার লেয়ালকে জিজ্ঞাসা করছিল যে সময় কিন্তু চলে যাচ্ছে, তুমি কি সিদ্ধান্ত নিলে, কখন অ্যাবর্শনটা করাচ্ছ? লেয়াল তখন বলে যে আমি আমার স্বামীর অনুমতি ছাড়া কিছুই বলতে পারবো না। তখন পুলিশ অফিসার লেয়ালের দিকে টেলিফোনটা বাড়িয়ে দেয়, আর লেয়াল তার হাজব্যান্ডকে কল করে। সে তার হাজব্যান্ড ফরিদকে জানায় যে আমি প্রেগনেন্ট। এটা শুনে টেলিফোনের ওই পাশ থেকে ফরিদ তো একদম চুপ করে থাকে। লেয়াল তখন বারবার জিজ্ঞাসা করে কি তুমি কোনো কথা বলছো না কেন, কিন্তু ওই পাশ থেকে তেমন কোনো সাড়াই আসে না। আর তখনই অফিসারটা টেলিফোনটা লেয়ালের কাছ থেকে নিয়ে যায়। এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই পুলিশ অফিসার লেয়ালদের পুরো সেলটাকে সার্চ করতে শুরু করে, কারণ লেয়াল তো আসলে ইনফরমেশন দেওয়ার বদলে স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পেরেছিল। আর খোঁজাখুঁজির এক পর্যায়ে পুলিশ সেখানে ছোট ছোট অনেকগুলো চিঠি পেয়ে যায়। এরপরে পুলিশ ওখানে থাকা জামিলা নামের একজনকে ডাক দেয় আর জিজ্ঞাসা করে যে এগুলো কি, কিন্তু জামিলা তার কথার কোনো উত্তরই দেয় না। এই জন্য পুলিশ তাকে জোরে একটা থাপ্পড় মারে, কিন্তু তারপরও মেয়েটি তার মুখ খোলে না। আর এরপর দিয়ে পুলিশ অফিসার জামিলাকে রিমান্ডের জন্য বাইরে ধরে নিয়ে যায়। সেলের প্রত্যেকটা কয়েদি তখন বাধা দেওয়ার চেষ্টা করে। জামিলা অনেক কাঁদছিল, কিন্তু তাকে সত্যি সত্যি বাইরে নিয়ে যাওয়া হয়। এখন সানা নামের ওই মহিলাটি লেয়ালকে বলে যে এর বিনিময়ে তো তুমি তোমার হাজবেন্ডের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছো, তাই না? তুমি একটা নেমুক হারাম। লেয়াল এটা শুনে চুপ করে থাকে, কিন্তু সানা তখন তাকে মারতে চায়। তখন আবার অন্যরা সবাই মিলে সানাকে আটকায় আর বলে যে কি করছো তুমি, কিন্তু তখনই ওখানে একটা কাঁচে হাত লেগে লেয়ালের হাত কেটে যায়। আর এরপর তাকে হাসপাতালে জেলে নিয়ে আসা হয়। এখানে আয়মান নামের একটা ছেলে তার সেবা করছিল। সে লেয়ালকে বলে যে আপনার যদি কোনো কিছু দরকার হয় তাহলে আমাকে বলবেন। এদিকে জামিলাকে রিমান্ড থেকে বের করা হয়েছে, আর তাকে দেখেই বোঝা যাচ্ছিল তার উপর দিয়ে কি ঝড়টাই না গেছে। এর পরের দিন দেখা যায় যে ওই জেলে আরো নিরীহ কিছু ফিলিস্তিনিদেরকে ধরে নিয়ে আসা হয়েছে। লেয়াল তখন জানালা দিয়ে ওই বন্দিগুলোকে দেখছিল। তবে ওই দিন দুপুরবেলায় খাবার খাওয়ার সময় সেখানে থাকা মোটা মহিলাটি সানার দিকে খাবার ছুঁড়ে মারে, আর তাকে তো ফিলিস্তিনি কুকুর বলেই গালি দেয়। সানার তো পুরো মাথায় গরম হয়ে যায়। সেই মহিলাকে উদ্দেশ্য করে বলে যে আমার একটা হাত নাই বলে তুই আমাকে দুর্বল ভাবিস না, মৃত্যুর ভয় আমরা কখনোই পাই না। আর মুহূর্তের মধ্যেই সেখানে খাবার ছড়াছড়ি শুরু হয়ে যায়। পুলিশ এসে তাদেরকে বাধা দেয়, কিন্তু অবাক করা বিষয় হলো পুলিশ এখানে বাকি সবাইকে কিছুই বলে না, শুধুমাত্র সানাকেই অনেক অপমান করে। আর তাকে বলে যে রিজাল তো ঠিকই বলেছে, তোদের তো 7 কপালের ভাগ্য যে তোদের এখন আমরা বাঁচিয়ে রেখেছি। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই যে লেয়ালের সঙ্গে তার আইনজীবী এখানে দেখা করতে এসেছে। আগামীকালকে লেয়ালকে কোর্টে তোলা হবে, তাই তার আইনজীবী তাকে সবকিছু বুঝিয়ে দেয়, তাকে কোর্টে গিয়ে কি বলতে হবে। পরের দিন যথারীতি কোর্ট শুরু হয়ে যায়। সেখানে ফিলিস্তিনি ছেলেটাকে হাজির করা হয়। এটাই ছিল সেই ছেলেটা যাকে লেয়াল লিফট দিয়েছিল। এরপর বিচারক লেয়ালকে জিজ্ঞাসা করে যে ভালো করে দেখুন তো এই ছেলেটি কি ওই দিন আপনার গাড়িতে আপনাকে ভয় দেখিয়ে উঠেছিল কিনা। লেয়াল তো নিজে একজন ফিলিস্তিনি, তার মনে হচ্ছিল যে এই ছেলেটাকে তার থেকেও তার দেশের বেশি প্রয়োজন, তাই সে বলে যে এটা ওই ছেলে নয়। আর ছেলেটিকে কোর্ট থেকে নিয়ে যাওয়া হয়, আর লেয়ালকে এর জন্য 8 বছরের সাজা শুনিয়ে দেওয়া হয়, কারণ লেয়াল ওখানে অস্বীকার করেছিল যে কেউ তাকে জোর করেনি। আর লেয়াল এখন থেকে এই জেলখানাটাকে তার নিজের ঠিকানা বলে মনে করতে শুরু করেছে। তো পরের দিন ছিল এই কয়েদিদের তাদের পরিবারের লোকদের সঙ্গে দেখা করার দিন। লেয়ালের হাজবেন্ডও তার সঙ্গে দেখা করতে এসেছে। সে লেয়ালকে জানায় যে তুমি ওই সাক্ষ্য দেওয়ার পর ওই নিষ্ঠুর ইসরায়েলরা আমাদের বাড়িঘরটাকে পুরো জ্বালিয়ে দিয়েছে, তাই আমি ওখান থেকে মিশরে চলে যাব আর সেখানে গিয়ে নতুন জীবন শুরু করব। এরপর সে লেয়ালকে আরো বলে যে তুমি কি বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছ। লেয়াল তখন বলে যে না, আমি আমার বাচ্চাটাকে এখানেই জন্ম দেব। এটা শুনে ফরিদ বলে যে তুমি কি পাগল হয়ে গেছো নাকি, তোমার এখানেই থাকতে হবে। এটা শুনে তখন লেয়াল বলে যে আমার আর আমার সন্তানকে নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না, তুমি তোমার নতুন জীবন নিয়ে ভালো থাকো, আমি এই দোয়াই করি। আর এইভাবেই জেলখানায় কাটতে থাকে লেয়ালের বাকি দিনগুলো। এরপর দেখা যায় যে একদিন জামিলা অনেকগুলো চিঠি নিয়ে দৌড়াতে দৌড়াতে তাদের সেলে আসে। আজকে সবার জন্য তাদের পরিবারের থেকে চিঠি এসেছে। সবাই তো চিঠিগুলো পেয়ে অনেক খুশি হয়ে যায়। এখানে লেয়ালের জন্য একটা চিঠি এসেছে। এই চিঠিটা ছিল লেয়ালের স্কুল থেকে। সে যে স্কুলে পড়াতো সেখানকার বাচ্চাগুলো লেয়ালকে খুব মিস করে। তো এর পরের দিন দেখা যায় যে লেয়ালের সেই উকিল তার জন্য কিছু বইপত্র নিয়ে এসেছে। পুলিশের কাছে গিয়ে বলে যে এগুলো আমি লেয়ালের জন্য এনেছি। ওই উকিল তখন আরও বলে যে মেয়েটা তো এখন প্রেগনেন্ট, তার প্রতি তোমাদের একটু মানবতা দেখানো দরকার। এটা শুনে পুলিশটি রেগে গিয়ে বলে যে
ওদের জন্য কোনো মানবতা নেই। তোমার যদি এতই ওদের জন্য খারাপ লাগে তাহলে বলো, তোমাকে ফিলিস্তিনিদের সঙ্গে জেলখানায় আটকে রাখি, তারপর একসঙ্গে মানবতা দেখিও। এইটা শুনে তো উকিল মহিলাটি বেশ অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। এইভাবেই কেটে যায় আরো কয়েকটা দিন। একদিন সানা নামের এই মহিলাটি সবাইকে একটা বিপ্লবী বই পড়ে শোনাচ্ছিল। পাশে বসে সবাই মুগ্ধ হয়ে স্বাধীনতার গল্প শুনছিল। গল্প পড়া শেষ হয়ে গেলে জামিলা তার কণ্ঠে একটা সুন্দর গান ধরে। এই গানটি তাদের সবারই প্রিয় একটা গান। গানের কথাগুলো এমন ছিল যে একদিন আধার কেটে যাবে আর সঙ্গে নতুন সূর্য উঠবে ফিলিস্তিনের আকাশে। আমরা আবারও ফিরে যাব আমাদের মাতৃভূমিতে। কিন্তু এই গানের মধ্যে হঠাৎ করে লেয়ালের পেইন উঠে যায়। লেয়ালকে ধরে জেলার হাসপাতালে নিয়ে আসা হয়। তার হাতগুলো হ্যান্ডকাপ দিয়ে আর পাগুলো বাঁধা হয় শিকল দিয়ে। প্রচণ্ড প্রসব যন্ত্রণায় লেয়াল চিৎকার করছিল। আর কিছুক্ষণ পরে সকল যন্ত্রণার অবসান ঘটিয়ে এই পৃথিবীতে আসে ফুটফুটে একটা ছেলে সন্তান। বাচ্চাটার জন্মই অন্ধকার সেলের মধ্যে হলেও লেয়াল তার নাম রাখে নূর। এরপর নূরকে নিয়ে যখন লেয়াল জেলে ফিরছিল তখন কয়েকটি ইসরায়েলি মহিলা তাকে উদ্দেশ্য করে বলতে থাকে যে এই পৃথিবীতে আরও একটা জঙ্গি বাচ্চার জন্ম নিল। এটা শুনেও মা লেয়াল তখন কিছুই বলে না, চুপচাপ তার সেলে ফিরে আসে। নূরকে পেয়ে তো ওই সেলের সবাই অনেক খুশি হয়ে যায়। তারা সবাই তাকে আদর করতে শুরু করে। সবাই শুধুমাত্র নূরকে দেখে একটা কথাই বলছিল, মাশাআল্লাহ, কারণ নূর ছিল ফুটফুটে সুন্দর একটা বাচ্চা। এরপর জামিলা একটা জানালার কাছে গিয়ে চিৎকার করে বলে যে হে আল্লাহ, তোমার কাছে আমার 1000 কোটি শুকরিয়া, তুমি আমাদের মাঝে নূরকে পাঠিয়েছ। এর পরের দিন লেয়ালের মা তার সঙ্গে দেখা করতে আসে। সে নূরকে দেখে খুবই খুশি হয়ে যায়। সে লেয়ালকে বলে যে নূর দেখতে একদম তোর মতো হয়েছে। লেয়াল এরপর তার মাকে জিজ্ঞাসা করে যে তুমি কি ফরিদকে নূরের কথা কিছু জানিয়েছ? তখন তার মা বলে যে এই খবরটা আমি তাকে আগেই জানিয়েছিলাম, কিন্তু সে মনে হয় না আর ফিরে আসবে। এটা শুনে তো লেয়াল তখন চুপ করে থাকে। লেয়ালের মা নূরের জন্য বেশ কিছু জামা কাপড় আর খেলনা নিয়ে এসেছে, কিন্তু ওখানে থাকা পুলিশরা এইগুলো আর তাকে দিতে দেয় না। আর লেয়ালকেও তখন ওই সেলের মধ্যে নিয়ে যাওয়া হয়। এইভাবে কেটে যায় কিছুটা দিন। নূরও সামান্য বড় হয়ে গিয়েছে। সবাই সারাটা দিন শুধুমাত্র নূরকে নিয়েই ব্যস্ত থাকে। লেয়াল তো সারাক্ষণ তার ছেলেকে বুকে আগলে রাখে পরম মমতায়। আর এইভাবেই কেটে যায় আরো কয়েকটা দিন। 1 পা 2 পা করে নূর এখন কিছুটা হাঁটতে পারে। একদিন দেখা যায় যে নূরের একটু ঠান্ডা লাগার কারণে তাকে জেলার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে পাশের বেডে সুলামিত নামের ওই মহিলাটা ছিল। সে তার করা পূর্বের কাজের জন্য লেয়ালের কাছে ক্ষমা চায়। লেয়ালদের প্রত্যেকদিনই ইসরায়েলি সৈন্যদের জন্য রান্নাবান্না করা লাগতো, কিন্তু জামিলা তো ছিল খুবই প্রতিবাদী একটা মেয়ে। তাই সে এসব কিছুই সহ্য করতে পারত না। যারা তাদের দেশের মানুষকে এইভাবে মারছে আর তাদের উপর এত অত্যাচার করছে, আর আমরা কিনা তাদের জন্য আয়োজন করে রান্না করছি। জামিলা এসব কিছুই সহ্য করতে পারে না। তাই সে রাগ করে তো পুরো খাবারটাকেই নষ্ট করে ফেলে। আর এই জন্য বরাবরের মতো আবারও জামিলাকে রিমান্ডে নিয়ে যাওয়া হয়। কেটে যায় আরো অনেকগুলো দিন। এই জেলখানায় নূরের 2 বছর পূর্ণ হলো। সবাই মিলে অন্ধকার ঘরের মধ্যে নূরের দ্বিতীয় জন্মদিন সেলিব্রেট করে। তার একটা আটার রুটির উপর 2টা মোম ধরিয়ে দেয় আর নূরের সামনে ওটা আনা হয়। বাচ্চা ছেলেটাও খুব এক্সাইটমেন্টের সাথে মোমগুলো ফু দিয়ে নেভায়। আর এইবার শুরু হয় নূরকে গিফট দেওয়ার পালা। কেউ পুরোনো কাপড় দিয়ে পেঁচিয়ে বল বানিয়েছে, আবার ওই বৃদ্ধ মহিলাটা নূরকে একটা খেলনা হিসেবে পাখির মতো কিছু একটা বানিয়ে দিয়েছে। সবাই তো নূরকে নিয়ে তখন ফিলিস্তিনি ভাষায় একটা গানও গায়। তবে সুলামিত তাদের এই ভাষা কিছুই বোঝে না, কিন্তু সেও তখন তাদের সঙ্গেই গলা মেলায়। তবে রিজেল সেখানে এসে সুলামিতকে বাধা দেয় আর বলে যে তুমি কেন ওদের সঙ্গে গান গাচ্ছ। আর এইভাবে জেলের মধ্যে কাটতে থাকে ছোট্ট নূরের জীবন। তো এর পরের দিন খাবার খাওয়ার সময় সানা টিভিতে নিউজ দেখছিল। সেখানে বলা হচ্ছিল যে ইসরায়েলরা আবারও ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে। হাজার হাজার শিশু আর মহিলা এই হামলায় মারা গিয়েছে। এটা দেখে তো সানার পুরো শরীর তখন কাঁপছিল। কিন্তু ঠিক তখনই সেখানে পুলিশ অফিসার এসে টিভিটা বন্ধ করে দেয়। সানা তো নিউজ দেখার জন্য অনেক চিল্লাচিল্লি করে, কিন্তু এই পুলিশটা আর কিছু ইসরায়েলরা মিলে তো সানাকে তখন অনেক মারে। ওখানে থাকা বাকি ইসরায়েল কয়েদিরা তখন ফিলিস্তিনিদের মৃত্যু নিয়ে অনেক উল্লাস করছিল। তাই সেলে ফিরে সানা সহ বাকি সবাই সিদ্ধান্ত নেয় যে তারা এই গণহত্যার বিরুদ্ধে অনশন করবে। এমনকি তারা ইসরায়েলিদের জন্য কোনো খাবারও রান্না করবে না। তাই পরের দিন যখন এক পুলিশ অফিসার তাদেরকে কাজের জন্য ডাকতে আসে, তখন জামিলা স্পষ্ট জানিয়ে দেয় যে আমরা স্ট্রাইক ডেকেছি, আমরা আর কোনো কাজ করব না। এটা শুনে তো পুলিশটি অনেক রেগে যায় আর বলে যে অপেক্ষা কর, তোদের জন্য ভয়ানক পরিণতি আছে। তোর পরের দিন দেখা যায় যে এই জেলা টিভিতে নিউজ দেখছিল আর সুলামিত তখন তার রুমেই কাজ করছিল। তবে এই কাজের ফাঁকে সে জেলারের টেবিল থেকে একটা কাগজ চুরি করে নেয় আর এরপর সেই কাগজটি অনেক সাবধানতার সঙ্গে লেয়ালের কাছে পৌঁছে দেয়। সানা ওই কাগজটি পড়ে চিৎকার করে ওঠে, কারণ গতদিন ওই পুলিশ অফিসারটা বলেছিল না যে তোর কপালে অনেক ভয়ানক দুর্গতি আছে। আসলে ওই দিনের পর সানার বাড়ির সকল সদস্যকে ইসরায়েলি সৈন্য পাঠিয়ে মেরে ফেলানো হয়েছে। সানার কান্নায় তখন পুরো জেলখানায় ভারী হয়ে ওঠে। সে তার পরিবারের মানুষের একবার লাশটা দেখতে চায়, কিন্তু সেটাও তাকে দেখতে দেওয়া হয় না। এরপর রাতের বেলায় তো সবাই আগুন জ্বালিয়ে সেখানে প্রতিবাদ করে। এটা দেখে জেলার আদেশ দেয় যে সকল ফিলিস্তিনিদেরকে আলাদা আলাদা সেলে রাখো। এরপর একটা পুলিশ অফিসার এসে লেয়াল আর নূরকে ওখান থেকে নিয়ে সম্পূর্ণ আলাদা একটা সেলে দিয়ে দেয়। বাচ্চা নূর তো এইসব কাজে অনেক বেশি ভয় পাচ্ছিল। লেয়াল তাকে অনেকভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু বাচ্চাটার কান্না কোনোভাবেই থামছে না।
লেয়াল তখন একটা কাঠের পাখি নিয়ে নূরের সঙ্গে খেলছিল, আর এই কাঠের তৈরি পাখিটা নূরের খুব পছন্দ। এরপর একটা সময় বাচ্চাটি খেলতে খেলতে সেখানেই ঘুমিয়ে পড়ে, আর কিছুক্ষণ পরে দেখা যায় যে ওই কাঠের পাখিটি সত্যি পাখিতে পরিণত হয়েছে। তবে এটা ছিল ইমাজিনেটিভ, কারণ এখানে এই পাখিটিকে দেখে বোঝানো হয়েছে যে বয়সে ছোট্ট বাচ্চাটার মুক্ত আকাশে ওড়ার কথা, সেই বয়সেই সে জেলের এই 4 দেয়ালের মধ্যে আটকে আছে। এরপরে দৃশ্য পরিবর্তন হলে ওই জেলার লেয়ালের কক্ষে আসে আর তাকে বলে যে তোমার ছেলের তো 2 বছর পূর্ণ হয়ে গিয়েছে, আর তুমি নিয়মটা খুব ভালো করেই জানো। 2 বছর হয়ে যাবার পর আমরা আর এখানে তাকে রাখতে পারবো না। এটা বলে জেলার সেখান থেকে চলে যায়। নূর তখন তার মাকে জড়িয়ে ধরে কাঁদছিল। এদিকে লেয়ালরা তো স্ট্রাইক করেছিল, তাই ছোট দুধের বাচ্চাটাকেও জেলখানা থেকে কোনো খাবারই দেওয়া হয় না। তখন গোপনে সুলামিত নূরের জন্য লেয়ালের কাছে কিছু খাবার এনে দেয়। তোমাকে আমি বিদায় জানাতে এসেছি, আমাকে খুব দ্রুত এখান থেকে মুক্তি দেওয়া হবে। লেয়াল তখন সুলামিতকে বলে যে তুমি নিজের খেয়াল রেখো আর সাবধানে থেকো। তো এর পরের দিন দেখা যায় যে রেহানকেও লেয়ালের কক্ষে নিয়ে আসা হয়েছে। রেহান তখন অনেক কাঁদছিল, কারণ এই স্ট্রাইকের জন্য তাকে তার পরিবারের কারোর সঙ্গে কোনো প্রকার কথা বা দেখা কিছুই করতে দিচ্ছে না। তার ছোট্ট ছেলেটা অনেক অসুস্থ, তাই রেহান লেয়ালকে বোঝায় যে আমরা চাইলেই আর এরকম স্ট্রাইক করতে পারবো না। এরপর তারা সবাই মিলে চিন্তা ভাবনা করে যে স্ট্রাইক থেকে তারা আবারও কাজে ফিরে যাবে। আর দেখা যায় যে লেয়াল কাজ থেকে ফিরে জেলখানার ওয়ালে ছবি এঁকে তার বাচ্চাকে শেখাচ্ছিল যে এটা ঘর, এটা গাছ, এইভাবে বৃষ্টি হয়, আর এই ঘরের মধ্যে সবাই মিলে একসঙ্গে বেশ শান্তিতেই বসবাস করে। নূর তো আসলে এখনো জানে না যে বাইরের দুনিয়া কেমন, বাড়ি দেখতে কেমন হয় বা গাছপালায় কেমন হয়, কারণ তা সারাটা দিন কাটে এই 4 দেয়ালের মধ্যে। এদিকে দেখা যায় যে পরের দিন অনেক বছর পর ফরিদ লেয়ালের সঙ্গে দেখা করতে জেলখানায় এসেছে। ফরিদ প্রথমে তার সন্তান নূরকে দেখে সে তার জন্য একটা খেলনার রোবটও নিয়ে এসেছে। নূর এটা দেখে তো খুবই খুশি হয়ে যায়, কিন্তু লেয়াল তখন ফরিদকে অনেক রাগী কণ্ঠে বলে যে তুমি এখানে কেন এসেছো? ফরিদ তখন বলে যে আমি তোমাদের অনেক বেশি ভালোবাসি, তোমাদের টানেই ছুটে এসেছি। কিন্তু লেয়াল তখন বলে যে 2টা বছর একটা চিঠি পর্যন্ত তুমি আমাদেরকে দাওনি, এমনকি একবারের জন্য ছেলেকে দেখতেও আসনি। নিজের সন্তান হয়েছে, এটা শোনার পর তোমার তার মুখটাও দেখতে একবার ইচ্ছা হয়নি, আর এখন এসেছো আমাকে ভালোবাসার কথা বলতে? তোমাকে আমাদের প্রয়োজন নেই। এটা বলে লেয়াল সেখান থেকে তার সন্তানকে নিয়ে চলে যায়। লেয়াল এইবার আবারও নিচ থেকে স্ট্রাইক করার সিদ্ধান্ত নেয়, আর সে এই বার্তাটা পাশে সেলে থাকা আরও একজনকে জানিয়ে দেয়। তখন লেয়াল আবারও দেয়ালে ছবি এঁকে নূরকে বোঝায় যে এটা হলো তুমি আর তোমার বাবা, আর দূরে যে বাচ্চা হাঁসটা দেখতে পাচ্ছ ওটা হলো আমি। যখন রাত হয়ে যাবে তখন তোমার বাবা যদি তোমাকে ঘুমাতে বলে লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে যাবে, আর দূরের ওই হাঁসটা যে আমি, একটা সময় দেখবে সাঁতার কাটতে কাটতে ঠিকই তোমার কাছে চলে এসেছি। লেয়াল আসলে বুঝতে পারছিল তার এই স্ট্রাইকের কারণে তার কাছ থেকে খুব দ্রুতই নূরকে নিয়ে যাওয়া হবে, তাই সে নূরকে বাইরের পৃথিবী সম্পর্কে একটু ধারণা দিচ্ছিল। আর সত্যি সত্যি দেখা যায় পরের দিনই সেই দিনটা চলে আসে। পুলিশ অফিসার লেয়ালের সেলে এসে বলে যে তোমার সন্তানকে এখন আমাদের দিয়ে দিতে হবে। নূর তখন কোনোভাবেই যাবে না, সে তার মাকে তো শক্ত করে জড়িয়ে ধরেছে। কিন্তু এই নিষ্ঠুর বর্বর ইসরায়েলি পুলিশরা তখন নূরকে তার মায়ের কাছ থেকে কেড়ে নেয়। নূরের কান্নার আওয়াজে চারিদিক পুরো ভারী হয়ে উঠেছে, আর সেলে আটকে থাকা লেয়ালও তার ছেলের জন্য অঝরে কেঁদে চলছিল। লেয়াল এরপর নূরের একটা জামা জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আর এভাবে একটা একটা করে দিন পার হতে থাকে, আর লেয়ালের একাকিত্ব জীবনও শুরু হয়। এর কয়েকদিন পরে দেখা যায় যে জেলার সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে তারা বড় একটা বিদ্রোহ করবে। ঠিক 10টার সময় সবাই মিলে একসঙ্গে স্ট্রাইক করা শুরু করে। জেলার তো বুঝতেই পারে না যে হঠাৎ করে কি শুরু হলো, তাই পুরো জেল জুড়ে সাইরেন বাজানো হচ্ছিল। সব কয়েদিদেরকে একসঙ্গে খোলা জায়গায় নিয়ে আসা হয়। এই কয়েদিরা তখন ইসরায়েলি পুলিশদের সঙ্গে ধস্তাধস্তি করছিল। ঠিক তখন একটা গুলির শব্দ হয়, আর জামিলা মাটিতে আশ্রয় পড়ে। মানে তাদের মধ্যে সব থেকে বেশি বিদ্রোহী করা মেয়েটাই আজকে মারা গেল। জামিলার বোন তাকে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। লেয়ালও পুরো হতবম্বের মতো দাঁড়িয়ে রয়েছে। আর এরপরে ইসরায়েলি পুলিশরা অনেক নিষ্ঠুরতার সঙ্গে জামিলার লাশটাকে টানতে টানতে ওখান থেকে নিয়ে যায়। বন্দীদেরকে আবারও জেলখানার মধ্যেই ঢোকানো হয়, কিন্তু ঢোকানো মাত্রই তো তারা জেলখানার মূল দরজাটাকে আটকে দেয়, আর চারিদিকে শুরু হয় প্রতিবাদের ঝড়। সেই ঝড়টা একটু পরে পাশে থাকা পুরুষদের কয়েদিদের সেলেও ছড়িয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে পুরো জেলখানা একদম উত্তাল হয়ে ওঠে। এদিকে তো ইসরায়েলি সৈন্যরা প্রস্তুতি নিয়েছিল জেলের মধ্যে ঢোকার। তারা অলরেডি জেলের মধ্যে একটা বিষাক্ত গ্যাস স্প্রে করা শুরু করে দিয়েছে। তবে কয়েদিরা তখনও আন্দোলন চালিয়ে যাচ্ছিল, কিন্তু একটা সময় পরে গিয়ে ওই গ্যাসের প্রভাবে এক একজন করে অজ্ঞান হয়ে পড়ে যায়, কারণ এই বিষাক্ত গ্যাসের সঙ্গে তারা পেরে উঠছিল না। অনেকটা সময় পার হবার পর ইসরায়েলি পুলিশরা যখন জেলখানার মধ্যে ঢোকে তখন দেখা যায় যে সেখানকার সবাই প্রায় অচেতন অবস্থায় পড়ে আছে, কিন্তু সানার তখনও হালকা হালকা জ্ঞান ছিল। সে তার ওই একটা হাত দিয়ে বাটিটা ব্যবহার করে মাটিতে শব্দ করে আবারও প্রতিবাদ জানায়, আর তারা সবাই মিলে আবারও প্রতিবাদ শুরু করে। চারিদিকে তখন শুরু হয় স্ট্রাইক আর স্ট্রাইক। আর এরপর আমরা আবারও জেলখানার মধ্যে লেয়ালকে সে হাসপাতালে দেখতে পাই। এতদিন ধরে অনশন করার কারণে সে অনেক অসুস্থ হয়ে পড়েছে। তখন আয়মান নামে ছেলেটা লেয়ালকে একটা চিরকুট ধরিয়ে দেয়,
লিয়াল কিছুটা সুস্থ হবার পর যখন এই কাগজের টুকরোটা খোলে তখন সেখানে লেখা দেখতে পায় যে হামাসরা কয়েকজন ইসরায়েলি সৈন্যদেরকে আটকে রেখেছে আর তাদের মুক্তির বিনিময়ে তোমাদের কয়েকজনের এখান থেকে মুক্তি চেয়েছে। তোমাদের জন্য হয়তোবা সামনে অনেক ভালো দিন অপেক্ষা করছে। তো এর পরের দিন সত্যি সত্যি সেই ভালো দিনটাই চলে আসে। আজকে কয়েকজন কয়েদিদেরকে এখান থেকে মুক্তি দেওয়া হবে। মাইকে তাদের নাম ঘোষণা করা হচ্ছিল। যার নাম ডাকা হচ্ছিল সে তো খুশিতে চিৎকার করে উঠছিল। সানা সহ তখন অনেকেরই নাম বলা হয়, কিন্তু ওই নামগুলোর মধ্যে লিয়ালের নাম ছিল না। তাই অনেকের মুক্তি হলো লিয়াল ওই 4 দেয়ালের মধ্যেই বন্দী থাকে। এরপর সানা যাওয়ার সময় লিয়ালের কাছ থেকে বিদায় নিয়ে যায় আর লিয়াল তার বাকি দিনগুলো জেলখানার এই ছোট্ট অপরিষ্কার সেলের মধ্যেই কাটাতে শুরু করে। সে এখন সানার মতো করে নতুন বন্দীদেরকে বই পড়ে শোনায়, স্বাধীনতার স্বপ্ন দেখায়। আর সে নূরের জন্য দেয়ালে যে ছবিগুলো এঁকেছিল ওগুলো এখনো সেইভাবেই আছে। সেই ছবির সঙ্গে আরও কিছু ছবি সেখানে এঁকে যুক্ত করে। আর এইভাবেই শেষ হয়ে যায় লিয়ালের অন্ধকার জীবনের 3000তম রাত। লিয়াল আজকে মুক্তি পেয়েছে। খোলা আকাশে গিয়ে যেন স্বাধীনতার স্বাদ আবারও উপভোগ করছে। তখন দূর থেকে নূর তাকে মা বলে ডাক দেয় আর লিয়ালও দৌড়ে ছুটতে যায় তার সন্তানকে জড়িয়ে ধরতে। আর এইভাবেই একজন ফিলিস্তিনি মায়ের মুক্তির মাধ্যমে আমাদের আজকের মুভির গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের আজকের গল্পটা কেমন লেগেছে? আমি জানি তোমরাও ইসরায়েলিদেরকে একদম সহ্য করতে পারো না। আসলে ওরা এমন একটা জাতি যে ওদের কেউই সহ্য করতে পারে না। আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন ওদের একটু ঈমান দেয়, আর নাহলে ওই জাতিকে পুরো ধ্বংস করে দেয়। তো আজ এই পর্যন্তই থাক। দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।